একটা কথা না বলেই পারছি না আবার যে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম একটা বড় ক্যানভাসটা ইউটিউবের পক্ষে খুবই বড় হয়ে গেছে, কিন্তু সেটা উপায় ছিল না, কারণ আমার এখন সময়টাই খুব অল্প, আমার জীবনটাই এখন খুব অল্প হয়ে গেছে। সে নিয়ে আমি অনেকবার বলেছি যে আমার জীবন এখন অনেকটাই অল্প হয়ে গেছে। সে কারণে আমার উদ্দেশ্য ছিল যেসব সম্পর্কে লেখার, তা তো লেখার মতো এনভায়রনমেন্টও আমরা পাচ্ছি না, যেন সব লেখাটাই রাজনৈতিক হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাইনি কোনো লেখা যেগুলো রাজনৈতিক, কিন্তু কি করব, কালচারাল দিক থেকে যে লিখতে গেলে যে পরিবেশ লাগে সেটা লেখা যাচ্ছে না। আর যারা দরজা জানলা বন্ধ করে লিখছেন পুরীয় সংখ্যার জন্যে, তারা কি লিখছেন আমি জানি না, চোখটা বুঝে আছেন কিনা তাও জানি না। যারা বড় বড় লেখক তাদের কথা বলছি আমি, তারা তো চুপ হয়ে গেছেন, এখন কিছু লিখছেনই না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন এই আবহাওয়াটা, ভোটের আবহাওয়াটা যেটা গড়ে উঠছে এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, সেটা আদৌ কালচারাল হাবের পক্ষে একদম সুখকর নয়। কারণ পশ্চিমবঙ্গের একটা আলাদা গুরুত্ব আছে, পশ্চিমবঙ্গের মানুষদেরও একটা আলাদা গুরুত্ব আছে। আমি শুধু কালচারাল হাব বলে বলছি না, এখানে যারা খেটে খাওয়া মানুষজন আছে তারাও তো দেখতে পাচ্ছেন কী সব ঘটনা ঘটছে এখানে। তাই জন্য আমাকে বাধ্য হয়ে রাজনৈতিক বক্তব্য রাখতে হচ্ছে, যেটা আমি আদৌ চাইনি। আমি চেয়েছিলাম বেশিরভাগই আমার অতীতের স্মৃতিচারণা করে, যাদের আমি কাছে থেকে দেখেছি, সব বড় বড় ব্যক্তিত্বকে, শিল্পীকে, তাদের নিয়ে কথা বলতে, আর নিজে কিছু চেষ্টা করতে, কিছু আবৃত্তি বা কি এরকম ধরনের কিছু করতে। যদিও আমি কোনো বিদগ্ধ নই, আমি অতি সাধারণ, আমি একটা বলতে পারেন বাণিজ্যের অধ্যাপক, কিন্তু ইচ্ছে ছিল আমার সেটা করা, যে কিছু জানানো, কিছু লেখা এইসব নিয়ে, কোনো কিছু সাবজেক্ট নিয়ে। কিন্তু এখন তো সাবজেক্ট সব সময় দেখতে পাচ্ছি রাজনৈতিক হয়ে যাচ্ছে। আমি এটা কিন্তু বলবো না যে আমি অ্যাপলিটিক্যাল হতে পারে না কোনো মানুষ। যারা বলে তারাও পলিটিক্যালি যথেষ্ট রাজনীতি বোঝেন, রাজনীতি করেন, কিংবা ওইটাই তার রাজনীতি, যেটা পলিটিক্যাল বলে বলতে চাইছেন আমি কোনো রাজনীতি করি না। কিন্তু রাজনীতি ছাড়া এখন তো কোনো কিছু ভাবাই যায় না, কারণ আপনাকে জিএসটি জানতে হবে, কত হবে, কত পার্সেন্ট, সে তো আপনাকে জানতে হবে। তার জন্য তো আপনাকে রাজনীতির পাঠ করতেই হবে বা পড়তেই হবে, রাজনীতির পাঠ। তা সে নিয়ে বলছি না, কিন্তু ইদানিংকালে আমি যা দেখছি বর্তমানে, এখন কিছু কনসেন্ট্রেট করাই খুব অসুবিধা হয়ে পড়ছে, ভীষণ অসুবিধে। দুদলের একটা সাংঘাতিক, বিজেপি এবং তৃণমূল, সাংঘাতিক সংঘর্ষ, সাংঘাতিক সব কিছু হচ্ছে। সবচেয়ে খারাপ যে হচ্ছে সেটা হচ্ছে সমাজের অবক্ষয়। কোন সমাজে আমরা চলে গেছি, এই বাঙালি সমাজ, এই বাংলা সংস্কৃতির হাব, কালচারাল হাব। খেটে খাওয়া মানুষজন যারা রয়েছে তারা তো রয়েছেই, তারা তো মানুষ্য সম্পদ। তাকে আমরা যারা টিচারের প্রফেশন আছি, আমাদের কাজ হচ্ছে সেই মনুষ্য সম্পদ তৈরি করা, এই খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে মনুষ্য সম্পদ তৈরি করে দেওয়া, প্রত্যেক মানুষকে বাঁচার অধিকারের চেতনা দেওয়ার। আমরা কোথায় এসে পাচ্ছি, কোথায় আমরা এসে পৌঁছেছি? খালি ভাতা, কিছু ভিক্ষে, কিছু পয়সা দেবে, আরে বাবা, আর তার জন্যে আমাদের বলতে হবে তোমার মতো ভালো লোক আর কেউ নেই, তোমার মতো মানুষ আর কেউ নেই, তোমার মতো সরকার আর কেউ নেই। আমাদের ছেলেমেয়েরা যারা
অত্যন্ত আমার পাশেই বস্তি আছে একটা, সেই বস্তিতে থাকে, তাদেরও ছেলে মেয়েদের সবাই চায় কাজের লোকের মানে ওয়ার্কার, তারা লোকের বাড়ি বাড়ি কাজ করে, তাও সেও তা চায় যে তার ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে উঠুক, শিক্ষা পাক। সেটা তো সবাই চাইবে, সাধারণ মানুষ আরও বেশি চাইছে এখন। ওই যারা পিছিয়ে বর্গের লোক, পিছিয়ে রিক্সাওয়ালা, তা সেও চায় রিক্সা আমি চালাচ্ছি কিন্তু আমার ছেলে মেয়ে রিক্সা না চালানোই ভালো, যাতে রিক্সা নাচে ফার্স্ট সেকেন্ড হয়। সেটা হচ্ছে, ফার্স্ট সেকেন্ডে হচ্ছে, পড়াশোনা তো করছে, আবার ফার্স্ট সেকেন্ডে হচ্ছে। মাঝে মাঝে তো আমরা টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে কোথায় এসে তার বাবা কী করতো আর তার ছেলে কী করছে, তার মেয়ে কী করছে, সেসব তো আমরা দেখছি। কিন্তু এখন কী ঘটছে, যা ঘটছে তা আদৌ কাম্য নয়। যাই হোক, আমি যে নিয়ে এবার এখানে বলতে এসেছি, বিশেষ করে আমাকে ডাক্তার বলেছে যে আপনি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, খুব বেশি নয়, আপনার যা বয়স তাতে আপনাকে বেশি আমি ফিজিক্যাল এক্সারসাইজ করছি না, হাত পা ছুঁড়বেন। তা আমি সেই হাত পা ছুঁড়ি এখন। কখন জানেন? আমি আগেই বলেছি, যখন এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন আরম্ভ হয় তখনই আমি হাত পা ছুটতে আরম্ভ করি। ওদের দেখে দেখেই অনেকটা, ফিজিওথেরাপিস্ট না, ওদের দেখে দেখেই মানে হাত পা ছোঁড়া হয়ে যায়। বিশেষ করে গায়ে টাচ না করে যে কীভাবে হাত পা ছোঁড়া যায় সে ওদের দেখেই বোঝা যাচ্ছিল, যায় আর কি। আমি যখন দেখি যুক্তিতক্ক গল্প, আমি ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক গল্পের কথা বলছি না, যুক্তিতর্ক আর কি হ্যান ত্যান হয় সেটাও শুনি আমি। আর এটা তো শুনি, সেটা তো ওপেন ফোরামে যেসব লাফালাফি শুরু হয় সে তো দেখি আমি, সে চিৎকার চিল্লামেলি সে। কিন্তু এমনিতেই এবিপি আনন্দ ঘণ্টাখানেক সময় সমান হয় সেটা আমি শুনি, এবং আমি সেই সময়টা এক্সারসাইজ করি। মানে বললাম তো, আমার এক্সারসাইজ করার মতো বয়সটা নেই এখন, বা ডাক্তার আমাকে অ্যাডভাইস করেনি, কারণ আমার মরবিডিটি আছে। কি মরবিডিটি বুঝতেই পারছেন, যে অনেক রকমের রোগের একটা মরবিডিটি আমার মধ্যে রয়েছে। যাই হোক, এই মরবিডিটির কারণেই আমার হেলথের মরবিডিটির কারণে আমার এক্সারসাইজ আমাকে একটু করতে হয়, ওই হাত পা ছোঁড়ার এক্সারসাইজ। তা এবিপি আনন্দে আমি দেখছিলাম এর আগে কদিন, অনেক আগে আর কি, আমি অনেক আগে নয়, বছর খানেক আগের হবে, আমি কিছু মনে করতে পারছি না। একজন আসতেন তৃণমূলের সমর্থক, এবং আসতেন তৃণমূলের হয়ে করতে। এখানে এবিপি আনন্দে যারা আসে তৃণমূলের হয়ে, যেমন ওই পার্থভৌমি, উনি যখন এলেন অনেক তৃণমূলের হয়ে চেঁচামেচি করলেন, ভীষণ চিৎকারও করলেন, করে টোরে তারপর তিনি মন্ত্রী হয়ে গেলেন। আর যেই মন্ত্রী হয়ে গেলেন আর এবিপি আনন্দা তিনি আসেন না, বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন। আবার তিনি আবার নাটুকে পার্থ মানে ভিড়ে গেছেন সঙ্গে, আমাদের ব্রাত্য বসুর সঙ্গে। আর এই ব্রাত্য বসুকে তো আপনারা চেনেন খুব ভালোই, সেই ব্রাত্য বসুর সঙ্গে নাটক করে বেড়াচ্ছেন। আর নিশ্চয়ই মন্ত্রী যখন হয়েছেন কাজকর্ম তো তার নিশ্চয়ই আছে, তাই করছেন। এখন আর এবিপি আনন্দ এসব করতে আসেন না, চিৎকার চিল্লামিলি করতে। এখন যিনি চিৎকার চিল্লামিলি করতে আসেন, এখন আবার দুজন করে পাঠাচ্ছেন, একজনকে সাপোর্ট দেওয়ার জন্য আর একজন, মানে তৃণমূলের পক্ষ থেকে দুজন আসছেন, একজন আবার আর একজনকে সাপ্লিমেন্ট করছেন। কীভাবে কী সাপ্লিমেন্ট করছেন আপনারা নিজেরাই দেখবেন। তো এই সাপ্লিমেন্ট করে ডিফেন্সে আসছেন। আর সেই ডিফেন্সে আমি ম্যানেকশার কথা বলছি না, ডিফেন্সের আমাদের জেনারেল, যেটা যিনি বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তার কথা বলছি না আমি। এই ম্যানেকশা নয়, আমি এই দুজন করে যে সৈনিক পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস লড়ার জন্য বিজেপির বিরুদ্ধে। অবশ্য সিপিএমের বিরুদ্ধে লড়া নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই, কারণ সিপিএম যা লাস্ট 10টা বছর করেছে তাকে এখন অনেক দিন চুপ করে বসে থাকতে হবে। লাস্ট 10টা বছর আমি বলছি, 34 বছরের মধ্যে লাস্ট 10টা বছর সাংঘাতিক কিছু করে ফেলেছে। এই অনিলায়নের সময় থেকে আরম্ভ হয়েছে, তারপর থেকে শুরু হয়েছে, সেটা করেছে। সে অনিলায়নের সময় শুধু শিক্ষাক্ষেত্রে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই এখন যারা ডিফেন্সে তৃণমূলের আসছেন অধ্যাপক মহল থেকে, শিক্ষক মহল থেকে, তারা কিন্তু প্রায় বেশিরভাগই অ্যাপয়েন্টেড হয়েছে এই সিপিএম বা বামফ্রন্টের আমলে। আমাদের
আমি অবশ্য হয়নি, কংগ্রেসে আমার এসে তো অনেক, আমি তো আমার বুড়ো হাবড়া, আমি তো সেই 70-এর দশকের কথা বলছি, আমি তার আগে তো আমার পোস্ট গ্রাজুয়েশনই হয়ে গেছে অনেক আগে। তা যাই হোক, তা সেই এখন যারা আসছেন তারা কিন্তু এই চিরকুটেই চাকরি পেয়েছেন। আমার যেটা শুনছি আমি, যে চিরকুটে সব চাকরি পেয়েছে, অধ্যাপক, শিক্ষক, তারা সবাই কিন্তু চিরকুটে পেয়েছে আমার যতদূর মনে হয়, পেয়েছে সেটাই। কারণ তারা তো এখানে এসে দেখি তৃণমূলের হয়ে গান গাইছেন। অবশ্য তৃণমূলে এখন অনেকেই ভিড়ে গেছেন সিপিএমের, সে তো আর বলে লাভ নেই, সেটা বলতে গেলে তো মানে ঠক মাসতে গা উজাড় হয়ে যাবে। তাই সিপিএমের যেসব লোকজন এখন আলো করে আছে, এই তাপসে আছি, যেমন আজকে একটা বক্তব্য রাখলেন দেখলাম, যে একটা ঘটনাকে কেন্দ্র করে, এসব লোকেরা তো সব সিপিএম ছিল। আর মজা লাগে এগুলোই দেখতে। আমরা তো বামপন্থী, এখন সিপিএম বলে তো আমরা বলতে পারি না এখন আর, কারণ সিপিএম সেই সিপিএমই নেই। বামপন্থী অবশ্যই একটা সময় ছিলাম সিপিএম বামপন্থী, এখন তো সব আর বুড়োরা যারা আছে তাদের গোঁড়া, সাংঘাতিক গোঁড়া অনেক আছে, এই উদয়নের মতো এইসব রাজনীতি করে সেসব লোক আছে, যারা এখন একটু সিপিএমের চলাচলা করলে খিস্তি দেয়। সেগুলো কিন্তু বুড়ো লোক, ইয়ং ম্যান নয়। ইয়ং ম্যান এই শতরূপ নয়, শতরূপের মতো যেসব ইয়ং ছেলেরা আছে তারা মেনে নেয় যে আগের অন্যায় হয়েছিল, কিছু অন্যায় হয়েছিল, সেইগুলো কেন হবে সেটাই এখন প্রশ্ন করে। আর এখন তৃণমূলেরা যারা আসছেন তাদের তো দুজন আসছেন, কেন আসছেন আপনারা সে বুঝতেই পারছেন। এত ঘটনা ঘটছে, সেই ঘটনায় ডিফেন্ড তো করতে গেলে দুজনই লাগে, এ ওকে সাপ্লিমেন্ট করে, ও ওকে সাপ্লিমেন্ট করে। তা আমার যতদূর মনে হচ্ছে দিদি তো সামনের বছরও আসছে, মানে অবশ্যই আসছে, তৃণমূলই পাওয়ারে আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সেটা এভাবেই চিন্তা করা হচ্ছে, মানে এভাবে সেটেল হয়ে গেছে, প্রায় আসবেন উনি, সামনে বছরেই আসবে। এবছরে মা আসছেন, মা তো এখন বিশ্বজনীন হয়ে গেছেন, এখন তো মায়ের একটা আলাদা গুরুত্ব। আর আর আসছেন সামনের বছরে, মায়ের সঙ্গে আগেই এসে যাচ্ছেন শিব যখন আসছেন। আমি কারণ তো আমার দিদিমণি তো বন্ধ বংশ খ্যাত, শিবের বংশের মানুষ, তো দিদিও আসছেন শিবের বংশের মানুষ, উনি আসছেন ওই গাজনের সময়, গাজন করার সময় আসছেন, তিনিও আসছেন ওই গরমেতেই আসছেন। কিন্তু শিব মানে এই দুর্গাকে কিন্তু একা পাঠাচ্ছেন না, এবারে কিন্তু একা একদমই পাঠাচ্ছেন না। কেন পাঠাচ্ছেন না জানেন? কারণ উনি মনে করছেন ওই সেন্ট্রাল রিজার্ভ ফোর্স টোর্স এগুলো আমার মাকে রক্ষা করতে পারবে না। মা খুব আনসিকিউর ফিল করছেন, আমার মা দুর্গা আনসিকিউর ফিল করছেন। তা উনি বলেছিলেন আমাকে তুমি নন্দী ভিঙ্গি ও তার সঙ্গে ভূত যত আছে সব পাঠিয়ে দাও। তখন শিব বলেছিলেন না, আমি যখন যাব তখন যাবে নন্দী ভিঙ্গি আর সবাই, সে সময় তো ভোটের সময় আমরা যাব, এখন ভোটের সময় নয় তো, এখন একটা পুজোর সময়, একটা উৎসবের সময়। এখানে পুলিশ আছে এবং পুলিশ সমস্ত ট্রাফিক সুন্দর কন্ট্রোল করে, দুষ্ট লোকেদের ধরে না, কিন্তু সৃষ্ট লোকেদের ধরে, কিন্তু এই ট্রাফিকটা কিন্তু দারুণ কন্ট্রোল করে। এই পুজোর সময় পুলিশকে আমি একটা সাংঘাতিক কী বলবো কমপ্লিমেন্ট দিতে চাই। লোক ধরতে না পারুক, কিন্তু ট্রাফিক চালনা করতে সাংঘাতিকভাবে পটু। তা কিন্তু সেই পুলিশের ওপর নির্ভর করতে পারছেন না দিদি আমার মা। তাই মা বলছে যে না রে বাবা, আমার ভয় করছে, তোরা 4 জন বাচ্চা কাচ্চা নিয়ে যাবো এই ইয়েতে, এই পশ্চিমবাংলায় ঢুকবো যখন, তখন তো সাংঘাতিক ব্যাপার, তখন তো পুজো হয়ে যাবে, পুজো আরম্ভ হয়ে যাবে। পুলিশ যা আছে তাতে গাড়ি ঘোড়া যেভাবে আছে, তিনি লরি করে আসবেন, সেগুলো ট্রাফিক ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা অন্য সিকিউরিটির প্রশ্ন, কারণ তার সঙ্গে 2 মেয়ে থাকবে, 2টো ছেলে থাকবে ঠিকই, কিন্তু তারা তো এখানে মাস্তানি করতে আসেনি,
তারা তো পুজো নিতে এসেছে। আর কলাবাবু তাকেও ছাড়বে না, কিন্তু তাকেও সাংবাদিক মানে প্রবলেম আছে তাকে নিয়ে, এই বউকে নিয়েও প্রবলেম। সবাই জানে যে তাকেও একটা সিকিউরিটি দিতে হবে। তাই জন্য শিব বলে দিলেন আমি বীরভদ্রকে পাঠিয়ে দেবো। তাই জন্য সঙ্গে একজন নিশ্চয়ই আসবেন, সে বীরভদ্র। সে কি কম নাকি? দক্ষের যজ্ঞের সময় কী করেছিল বলেন তো বীরভদ্র? হ্যাঁ, একবারে হিসু করে ভাসিয়ে দিয়েছিল কোষাকুষি, দক্ষের পুজোর যজ্ঞের সব কোষাকুষি হিসু করে দিয়েছিল যজ্ঞক্ষেত্রে এসে। আর চুলের থেকে বার করে নিয়েছিল শত শত বীরভদ্র। আর সেই শত শত বীরভদ্রই পুরোপুরি যজ্ঞ পণ্ড করে দিয়েছিল। অত একা বীরভদ্র কাটে পারাবেন তিনি। আর তিনি নিজে একদম ভোটের সময় আসবেন, নন্দী ভেঙ্গি আর সবাইকে নিয়ে আসবেন। অতএব দিদি আসছেন, আসবেনই। এখানে আসার সব ব্যবস্থা করা আছে। তিনি আসবেন, লক্ষ্মীর ভাণ্ডারা দিবেন, আরও কিছু কিছু দেবেন। এ তো এইভাবে কথা হয়ে আছে, এ তো ভবিতব্য, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। কারণ কে কার প্রতিদ্বন্দ্বী, কে কার অপোজিশনের বড় বোঝা মুশকিল। মাঝে মাঝে দেখি যে এই চেয়ারে যখন যারা বসে থাকে, এ ওর মতো চিৎকার করছে, ওর মতো করছে, কিন্তু বিজেপির সঙ্গে যখনই হচ্ছে তখন তৃণমূল, আবার সিপিএমের সঙ্গে যখন হচ্ছে তো একে একে সব এভাবে হচ্ছে। কিন্তু একসঙ্গে হচ্ছে যখন, তখন মাছের বাজার হয়ে যাচ্ছে। সেটা অবশ্য শেষের দিকে এই আমাদের যে সঞ্চালক সুমন দে, তিনি নাড়াদ করছেন বলেই হচ্ছে। তিনি কিছু ছাড়ছেন নাকি? তিনি তো নাড়াদ করে তো তার টিআরপি বাড়িয়ে নিচ্ছেন, প্রচুর টিআরপি হয়ে যাচ্ছে, তাই না? কী বলেন সুমন দাদা, আপনি যা আপনার টিআরপি বাড়াচ্ছেন এই ঘণ্টাখানেক সঙ্গে সঙ্গে, সেটাও তো দেখার মতো। আর আপনি একটু উস্কে দিচ্ছেন একটু নাড়াদ করে, তারপর তো এরাই লড়ছে। তা যাই হোক, বীরভদ্র আসবে শুধু সিকিউরিটি হিসেবে মায়ের সঙ্গে। আর পুলিশ কিন্তু ওই সময় খুব সুন্দর কাজ করে, ট্রাফিক কন্ট্রোল দারুণ করে, লাইন টাইন করে দড়ি টড়ি বেঁধে বাঁশ টাঁশ পুঁতে এবার সাংঘাতিক কাজ করে। পুজোর আনন্দ, সাংঘাতিক আনন্দ। সে আনন্দ তো, আর সেটা তো আজ সার্বজনীন নয়, বিশ্বজনীন পুজো। এই বিশ্বজনীন পুজোতে মা আসবেন তো ভাবাই যায় না। আসবেন বীরভদ্রকে সঙ্গে নিয়ে, একদম সিকিউরিটি, প্রপার সিকিউরিটি, যার চুল থেকে বার করে নেবে টাস করে একটা বীরভদ্র, হাজার হাজার বীরভদ্র তৈরি করে ফেলবেন তিনি। হ্যাঁ, যাই হোক, এবার যেটা বলছিলাম যে পার্থবসী চালা, পার্থভূমিকের জায়গায় এখন এবিপি আনন্দকে আসছেন জানেন? দুজন তো আসছেনই, তার মধ্যে একজন আসছেন অরূপ চক্রবর্তী। আর সামনের বছর ইলেকশন আছে, অরূপ চক্রবর্তী হবেই হবে, সে মন্ত্রী হবেই, না হলে যায় না। কারণ এত চিৎকার, আরে ভি সুদর্শন শর্মাকেও হার মানিয়ে দেয়। দিল্লি থেকে বর্মা চলে যায় তার গলা, কি চিৎকার রে বাবা! এত চিৎকার করার কী আছে? মাথার চুল উঠে যাচ্ছে চিৎকার করে করে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। চিৎকার এত জোরে কেন? আর বিশেষ করে আর একজন দিদিমণি আসেন বিজেপির ভোট, তিনিও বিজেপির লোক, তিনিও কিন্তু কম চিৎকার করেন না, তার চিৎকারও কিছু গলার জোরও প্রচুর দারুণ করেন। সব ভালো লাগে, প্রচুর ভালো লাগে দেখতে। আমার সেই সময়টা ফিজিও করি, আমার হাত পা ছড়ি আর শুনি। এইটুকুই এখানে বলতে যাচ্ছি যে ঘটনাগুলো এই আজকেই ঘটেছে, আমি দেখলাম টিভিতেই দেখলাম আজকে সব ঘটনাগুলো ঘটেছে। সেই ঘটনাগুলো নিয়ে আমাদের অরূপ চক্রবর্তী কিন্তু দারুণ লড়ে যাচ্ছে এবারে। আর দুজন যিনি এসছেন, আর একজন কি আর একজন খুব সিনিয়র ভদ্রলোক, অধ্যাপকই হবেন বোধ হয়, তিনিও তো বোধ হয় মনে হয় বামফ্রন্ট আমলেই অ্যাপয়েন্টেড হয়েছেন। তাই উনি আসছেন, উনি এসে ওরা দুজনে মিলে তৃণমূলকে ডিফেন্ড করছেন। আর ডিফেন্ড করতে গেলে কী করছেন?
তিনি ডিফেন্ড করতে গেলে একবারে ইউপি, বিহার, উড়িষ্যা কোনো কিছু বাদ দিচ্ছেন না। কোথায় কী হয়েছে খারাপ কাজ সেগুলো তুলে তুলে বলছেন আমরা তো এর থেকে ভালো, আমরা তো এর থেকে ভালো। সেই চন্দির একটা সময় বলেছিল না একটা ডিবেটে এসে যে পলিটিশিয়ানস বা এদের ভোটের ব্যাপারে এইসবের বলতে যে তুমি কেন শূন্য পেয়েছো, বলছে তুমি কেন 1 পেয়েছো, তো ও তো শূন্য পেয়েছে। তুমি কেন 5 পেয়েছো, বলে ও তো শূন্য পেয়েছে। অতএব ছাত্র বলছে আর কি, ছাত্রছাত্রী, অতএব আমার থেকে খারাপ যারা আছে তারাই আমার এক্সাম্পল, আমার থেকে ভালো না। এইটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, বুঝলেন? পশ্চিমবঙ্গের শিল্প হচ্ছে না, কিন্তু ল্যাংচা হাব হবে বলে শুনেছি আমি। এখনও ল্যাংচা হাব হয়েছে কিনা জানি না। শুনেছিলাম আমাদের সৌরভ বাবু, তিনি তো বড় ব্যাটসম্যান, বিশাল তার ইয়ে, সে শুনলাম লোহা কী সব কারখানা করলেন। সে স্পেনে গিয়ে তা আবার ডিক্লারেশনও করলেন। ওরে বাবা, আর জায়গা পেলেন না, এমন একটা জায়গা স্পেন, সেই ডালি দেশ তো আমি বলছি অনেকে হয়তো সার্ভার ডালিকে চেনে না, কিন্তু লোরকাকে তো চেনেন নিশ্চয়ই। সেই লোরকার দেশ, ডালি দেশ, সেখানে গিয়ে সৌরভ ডিক্লেয়ার করে দিলেন, হ্যাঁ আমি একটা ইয়ে তৈরি করব, কারখানা তৈরি কিন্তু করবেন পশ্চিমবঙ্গে, কিন্তু ডিক্লারেশনটা হয়ে গেল স্পেনে। আমি ভাবলাম বোধহয় স্পেনে করছে, কিন্তু না, ঠিক আছে। এরকমই সব কাজ কারবার চলছে। এরপরে আবার আমি আসবো, আজকের ঘটনাগুলো যে নিয়েছি সেগুলোকে এখনও হৃদয়ঙ্গম করতে পারিনি, আমি ডাইজেস্ট করতে পারিনি। এই ল কলেজটা, সেটা এখন ডাইজেস্ট করতে পারলাম না। আজকে আবার দেখছি ল কলেজে দেয়াল লিখনে রয়েছে আমাদের শ্রীমানের নাম, আর অনুব্রতকেও তো দেখছি আমি, কোনো কিছুই বাদ যাচ্ছে না। কিন্তু আমাদের দিদিমণি কিন্তু কিচ্ছু বলছে না, চুপচাপ রয়েছেন। উনি একদমই চুপচাপ রয়েছেন, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো খালি এদিক ওদিক তাকাচ্ছেন। কি না, হঠাৎ হয়তো একদিন বলবেন স্যার নিয়ে মানে আমাদের এই স্যারদের নিগ্রহ নিয়ে না, ওই ইয়ের নিয়ে, স্যার নিয়ে, ভোটের স্যার নিয়ে। এখন তো আবার ইয়ের সঙ্গে খুব পীড়িত হচ্ছে না, এই আমাদের রাহুল গান্ধী, সেও আবার হয়ে গেছে সেখানে গিয়ে। আরে বাবা, এগুলো এক একখান চিজ বটে। আর এই কংগ্রেসের কথা আর বাদ দিন, তারা আবার ধার ধরেছে সিপিএম। উড়িয়ে বাবা, যাকে তুই বিরোধিতা করে উঠে এলি এতখানি, এখানে বিরাধা রায়ের মতো লোকের এগেনস্টে 1000টা কথা বললি, যা তা বাজে কথা, পপুলেশনের এগেনস্টে বাজে কথা, অতুল লোকের এগেনস্টে বাজে কথা। আমি বিশ্বাস করেছিলাম, অল্প বয়সে তো আমিও বিশ্বাস করেছিলাম। সেই সব বাজে কথা বলে উঠে এসছিস তোরা, সেই কংগ্রেসের হাত ধরলি, গিয়ে ইন্ডিয়া জোটে বসে আছিস গিয়ে। আমি বিজেপিতে যেতে বলছি না, কিন্তু আমি ইন্ডিয়া জোটে তুই এই আলুর ছেলের সঙ্গে কেন বসছিস বলতো? ওগুলো সব চোরেদের সর্দারের ছেলে সব কটা। মোলায়ম সিং সে কি কমিউনাল নাকি? মোলায়ম সিং যাদবকে একবারে গিয়ে সে কি কম ধান্দাবাজ? এখন সে চলে গেছে, মরে গেছে, ছেড়ে দিন। সে বসে গেছে, তার ছেলে আছে, তার ছেলে আবার তার ফ্যামিলি নিয়ে চলে এসেছে। যাক, ওই এত রাজনীতি নিয়ে বলার কোনো মানে হয় না। আমি এই অরূপের কথাই বলি। তা অরূপ যে হচ্ছে, ওর গলাটা কিন্তু সাংঘাতিক। সে বিশ্বরোশন শর্মাকেও হার মানায়। ওর গলা চলে যায় সেই একবারে দিল্লি থেকে বর্মা, কোথায় যাচ্ছে না, এই কলকাতা থেকে বর্মা চলে যাচ্ছে। আচ্ছা, আজকে অনেক কথা বললাম, বেশি সময় ধরে বললাম, 24 মিনিট 25 মিনিট হয়ে গেছে। আমি সাধারণত খুব অল্প কথা বলি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। আবার আমাকে দেখতে হবে কি আজে বাজে বললাম কি না, তারপর সেটাকে না আবার ডিলিট করে দেবো। এসব করতে গেলে তো এই রাত্রিতে সময় পাই না, সব সময় তো শরীরে যন্ত্রণা। এই কদিন বাদই তো সময় এসে গেছে, কদিন বাদই যাবো। যাওয়ার আগে একটুখানি হাসি ঠাট্টা করে যায়। হাসি ঠাট্টা না করে গেলে কী করে হবে? এই যে আমি শুধু ওয়েট করছি সামনের বছরটা, নন্দী আসবে, ভেঙ্গি আসবে, তাদের সাঙ্গপাঙ্গ আসবে, সেইটার কথা চিন্তা করে আমি ভাবছি
যে কী হবে, কি তখন হবে। তখন ভূতের নৃত্য হবে কি না জানি না, তবে প্রাণ যাতে না যায় এটা আপনার দেখুন, মানুষের প্রাণ যেন না যায়। আর ধর্ষণ, আরে ধর্ষণ তো একটা প্রাকৃতিক ঘটনা, সে তো দিদি বলে দিয়েছেন যে ওটা প্রাকৃতিক কারণে হয়ে থাকে এবং এ তো হবেই। আমরা তাকে বিয়েকে এই তো সিনেমাতে সব দেখাচ্ছি দেখাচ্ছি যে বিয়েটাকে যে একটা ধর্ষণই, যদি কেউ কারোর অমতে ধর্ষণ করা, কারোর অমতে যদি ইন্টারকোর্স করা হয় তাহলে সেটাও ধর্ষণ, সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে। তা ধর্ষণ তো প্রতি রাত্রিরে প্রতিদিনই হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে। আর কত লোক কি আর কতজন আবার উইলিংলি করছে, কোন মহিলা কতটা উইলিং আছে সেসব চিন্তাভাবনা কেউ করে নাকি। তা যাই হোক, এসব খুব এক্সপেরিমেন্টাল গল্প, সিনেমা টিনেমাও দেখছিলাম আমি এই ইয়েতে, ওভার পরে ওটিভিতে দেখছিলাম। তো সেখানে তো একদম ডিসিশানই হয়ে গেছে যে না, কার নো মিন্স নো। সেই আমরা সে পিঙ্ক সিনেমাটা দেখেছিলাম, সেটার কথা মনে পড়ে গেল আর কি। সেই পিঙ্কের একটা সিগন্যাল দেওয়া হয়েছিল যে নো মিন্স নো। সে তো কিন্তু হচ্ছে না, সেটা তো এটা নো মিন্স নো হচ্ছে না, জোর করে হচ্ছে যে এই ল কলেজে হয়ে গেল। নো কথাটা বলতেই পারিনি মেয়েটা, বলার সুযোগই পায়নি, ভাবতে পারেন। আবার তার নাকি তোমার ওই লেখা দেয়াল লিখন, তার নামটা এখনও রয়েছে। সে তো দেখলাম ও এবিপি আনন্দ তো নারদ মার্কা, একলা সাংঘাতিক নারদ মার্কা। কখন কেন আমি ওটা দেখি জানেন, একটাই দেখি ওনার আর্কিভ, ওই যে এবিপি আনন্দবাজারের গ্রুপ, এদের আর্কাইভ আছে। যুগান্তরের ছিল, যুগান্তর কী করেছে আমি জানি না, এদের মতো আর্কাইভ আর কাজের আছে। যুগান্তর তো শেষ হয়ে গেছে আগেই, আর্কাইভ করার সুযোগই পায়নি। কিন্তু 14 সাল থেকে তো আনন্দবাজার পত্রিকা আর্কাইভ করেছে, 14 সালের ঘটনা থেকে আর্কাইভ করার সুযোগ পেয়েছে, এবং এখন ফেসবুক, ইউটিউব এবং সমস্ত জায়গাতে আর্কাইভ দেখানো হচ্ছে। এখন তো এআইয়ের যুগ, এখন এআইয়ের যুগ। এরা মেয়েকে দেখাচ্ছে যে এত সুন্দরী, কিন্তু সে তো সুন্দরী নয়, অর্ডিনারি দেখাচ্ছে না, একদম ভীষণ সুন্দরী। জামা কাপড় কখনো দেখাচ্ছে, কখনো দেখাচ্ছেই না এআই দিয়ে। কাকে দেখাচ্ছে, অনির্বাণ না অনির্বাণের ছায়া, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কার গলা, অনির্বাণের গলা, তাও বোঝা যাচ্ছে না। তা অনির্বাণ তো এই হুলিগানিজম বলে যেটা করলেন, এই হুলিগানিজমের করে সে নিজের কবর নিজেই খুলল। কারণ ও নিজেই এখন যা করবে না সেটাও অন্য লোক করে চালিয়ে দেবে, তাতে অনির্বাণের বিপদ বাড়বে বই কম না। এসব করতে নেই, বুঝলেন, এই এআই নিয়েই ঘাটাঘাটি করতে নেই বেশি। যা করছে ছেলেমেয়েরা এখন এআই নিয়ে, কৃত্রিম মেধা, কৃত্রিম মেধা, কৃত্রিম মেধা, কৃত্রিম মেধা। ওই যে আমাদের হকিন্স তো অনেক আগেই বলে গেছেন তার শেষ গ্রন্থে যে পৃথিবীর ধ্বংস হবে নয় কৃত্রিম মেধার কারণে, আর না হলে এনভায়রনমেন্টাল কারণে। তা এনভায়রনমেন্টাল কারণেই মনে হবে, কারণ এখন যা মেঘ ব্লাস্ট মানে ক্লাউড ব্লাস্ট হচ্ছে, বা যে সমস্ত ঘটনাগুলো ঘটছে পাহাড়ি এলাকাগুলোতে ঘটছে, সেগুলো যে আমাদের কলকাতায় আসবে না বা দিল্লিতে যাবে না, সেটা কে না বলতে পারে, হতেই পারে, এমন সব আবহাওয়া তৈরি হচ্ছে। সেক্ষেত্রে হকিন্সের এই দুটো কথা, হকিন্স তো শুধু ফিজিসিস্ট ছিলেন না, তিনি একটা সোশ্যাল থিঙ্কারও ছিলেন। সেই হকিন্স বলে গিয়েছেন যে নয় কৃত্রিম মেধা ধ্বংস করবে। আমরা দেখি স্টার ওয়ার টোয়ার তো সব দেখছি, সব কিছু এখন তো সিনেমা তো দেখতে পাচ্ছি। সেই কৃত্রিম মেধা নয় ধ্বংস করবে এই সভ্যতাকে, আর নাহলে ধ্বংস করবে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। দুটোই কাজ করছে কিনা একসঙ্গে কে বলতে পারবে। সভ্যতা এগিয়ে যাচ্ছে, সেটা হবেই, সভ্যতা তো এগিয়ে যাবেই, এটা কেউ করে না, কোনো সরকার করে না কোনো কিছু। যদি কোভিডের সময় সভ্যতা কি থেমেছিল?
সভ্যতা কিন্তু এগিয়েও গিয়েছিল সেই সময়ও মানুষ কিন্তু টিকিট আবিষ্কার করে ফেলেছিল। অর্থাৎ কবিদের মধ্যে মধ্যে কাজ হচ্ছিল সব কিছু। কোভিডের মতো একটা মহামারী বা অতিমারির সময়ও গ্রোথ ছিল। সেই গ্রোথটা ইকোনমিকই, শূন্য গ্রোথ ছিল না, ইকোনমিক গ্রোথ ছিল। আরে হবে, যেখানে মানুষ সেখানে তো ইকোনমিক গ্রোথ থাকবেই। এই যে রবিনসন ক্রুসোর ড্যানিয়েল ডিফোর যে গল্পটা, সেটা রবিনসন ক্রুসোর গল্পটা একবার কেউ পড়ে দেখেন তো, এবং করলে দেখতে পাবেন মানুষ নিজের প্রয়োজনেই করে। ওই কোন দাদা বলল, অভিষেক দা, আমার দিদি করলো, তা নয়। এই সব মানুষের প্রয়োজনে মানুষ বন কেটে বসত করে। বন কেটে বসত মানুষই করে। আর যেখানে মানুষ আছে সেখানে বসতি হবে, এবং সেখানে বসতি হবে, ওই সভ্যতা এগিয়ে যাবে, সেখানে কমিউনিকেশন সিস্টেম বাড়বে। এ তো অর্থনীতির, এটা কমন সেন্সের ভাষা, এটা হবেই। ফলে এনভায়রনমেন্টের দিকটা দেখতে হবে, সেটা কথা, কিন্তু আমরা সেটা দেখছি না, সেটাই সমস্যা। আমরা যতটা ধ্বংস করছি ততটা সৃষ্টি করতে পারছি না। আমরা যতটা ধ্বংস করব প্রকৃতিকে, ঠিক ততটা যদি প্রকৃতিকে পুষ্টি দিতে পারি, তাহলে কিন্তু এই হবে না ক্লাউড বাস্ট, তাহলে কিন্তু হবে না ওই যা আমাদের উত্তরাখণ্ডে হচ্ছে, সেগুলো হবে না। দেরাদুনে হচ্ছে, সেগুলো হবে না। কেন হবে না? কেন না, আমরা যদি নিজেরা কনসাস হই। যাকে অনেক হাবিজাবি কথা বললাম, আবার আসবো এইটা নিয়ে, এইসব আজকের ঘটনা নিয়ে আমি বলবো পরে। একটু চিন্তা করি, ডাইজেস্ট করতে পারছি না, একদিনে এতগুলো ব্যাপার ঘটনা ঘটে গেছে। এই আমাদের এবিপি আনন্দ তো সব জড়ো করে সুমনের পুটলিতে পুড়ে দেয়, সারাদিন ধরে খুব একটা বলে না, কিন্তু সব কিছু জড়ো করে এই সুমনের পুটলিতে পুঁটে দিয়ে ওই 2 ঘন্টা কাটায়। সেইগুলো আমি শুনে একসঙ্গে ডাইজেস্ট করতে পারছি না। ডাইজেস্ট করতে, আর অরূপ এত চেঁচামেচি করে না বেচারা। তুই একটা সাপোর্ট করছিস, খুব ভালো করছিস, তুই তোর সাপোর্ট করবি, কেন একটা পার্টিকে তো কেউ সাপোর্ট করা উচিত না, বিরোধী সব থাকা উচিত। বিজেপিও যেমন সাপোর্ট থাকা উচিত, সিপিএম যেমন থাকা উচিত, তৃণমূলও তেমন থাকা উচিত। আপনি তৃণমূলকে সমর্থন করছেন, খুবই ভালো ছেলে, কিন্তু সেই অরূপ এত চিৎকার করে কেন? ভীষণ চিৎকার করে বেচারা। ওর মানে কী বলবো আমি, একদম ভীষ্মরোষণ শর্মা হয়ে গেছে, একবারে গলা চলে যায় বড়মা। যাক, এখন এখানে শেষ করলাম, অনেক সময় নষ্ট হয়ে গেছে, 30 মিনিট বোধহয় হয়ে গেছে, ছাড়লাম।